ঢাকার চীনা দূতাবাসে হামলার হুমকি, তৎপরতা বাড়ালো গোয়েন্দা সংস্থাগুলো। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের বৈঠক। রংপুরের একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় মিলল লোমহর্ষক তথ্য। সাইকোপ্যাথের মতো ঘরে বসেই গোসল ও খাওয়া দাওয়া করেছিল হত্যাকারীরা। মন্ত্রীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। ফেল করলে আবারও পরিবর্তন আসতে পারে মন্ত্রিসভায়। সন্ত্রাসী চাঁদাবাজ দমনে নড়েচড়ে বসেছে সরকার। চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং শেখ হাসিনাকে ঘিরে ঢাকার চাপ নিয়ে প্রশ্নের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন, পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হলেই টেকসই হবে দুই দেশের সম্পর্ক। আমন্ত্রণ এনপিবি নিউজে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে হামলা চালানোর হুমকি দিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। গেল বুধবার রাতে চীনের দূতাবাসে ইমেইলের মাধ্যমে দেওয়া হয় এই হুমকি। এই ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ানের সঙ্গে বৈঠক করেছে ডিএমপি। বিস্তারিত শাহরিয়ার আহমেদের রিপোর্টে। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে হামলা চালানোর হুমকি দিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। গেল বুধবার রাতে দূতাবাসে মেইল করে এই হামলার হুমকি দেয়া হয়। এই ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ও বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা যায়। ঠিক এই ঘটনার পর যেন নড়েচড়ে বসতে শুরু করেছে ঢাকা। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চীনা দূতাবাস ছাড়াও বারিধারায় জাপানি দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গেও বৈঠক করেছেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। চীনা দূতাবাসে হামলা হওয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ঠিক কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে হামলার হুমকি দিয়ে সেই মেইল করা হয়েছে তা বের করার চেষ্টা চলছে। এদিকে চীনা দূতাবাসে হামলার হুমকি আসার পর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। গুলশান সহ বিদেশিদের বসবাস করা এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তথ্য বলছে, শুধু চীন নয়, সম্প্রতি সময়ে ঢাকায় অবস্থিত আরও বেশ কয়েকটি দেশের দূতাবাসে নিয়মিত হামলা হওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কে বা কাদের মদদে এসব হচ্ছে তা অজানা হলেও বিষয়টি যে গুরুতর এই বিষয়ে নিশ্চিত মত দিয়েছে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সাথে যুক্ত থাকা পক্ষগুলো। ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার ইস্যুটিকে এই ইস্যুর সাথেও তুলে আনছেন অনেকে। ঠান্ডা মাথায় একে একে খুন করা হয় একই পরিবারের 4 জনকে। এরপর সেই বাসারই বাথরুমে গিয়ে গোসল করে হত্যাকারীরা। ডাইনিং টেবিলে বসে খায় খেজুর ও শসা, এমনকি সেখানেই বসে সেবন করে ইয়াবা। রংপুর প্রতিনিধি রকি আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে জাওয়াদ আহমদ। ঠান্ডা মাথায় একে একে খুন করা হয় একই পরিবারের 4 জনকে। এরপর সেই বাসারই বাথরুমে গিয়ে গোসল করে তারা। ডাইনিং টেবিলে বসে খায় খেজুর ও শসা, এমনকি সেখানেই বসে সেবন করে ইয়াবা। ঘটনাটি শুনে কোনো সাইকোপ্যাথ চরিত্রের থ্রিলার মুভি কিংবা উপন্যাস মনে হলেও বাস্তবে রংপুরে একই পরিবারের 4 খুনের বিষয়ে এমনটাই জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। বৃহস্পতিবার রাতে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে নগরীর মাছোয়াপাড়া এলাকায়। হত্যাকাণ্ড ঘটানোর পর রাতে ওই বাড়িতেই গোসল ও খাওয়া দাওয়া করে আসামিরা। এরপর পরের দিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায়। তারও একদিন পর শনিবার রাত 11টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গণপতি চক্রবর্তী ছিলেন এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তার পরিবারের সঙ্গে ছিল না কারো কোনো বিরোধ। পাশের একটি ভবনের ছাদ দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 তরুণ প্রায়ই গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যাতায়াত করত। বৃহস্পতিবার গভীর রাতে তারা সেখানে বসে ইয়াবা সেবন করছিল। শব্দ শুনে খালি গায়ে
কাঁধে গামছা নিয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। সেখানে বসে আড্ডা দেওয়ার বিষয়ে তাদের প্রশ্ন করতেই পরিস্থিতি বদলে যায়। পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় দুই আসামি গলায় গামছা পেঁচিয়ে ও হত্যা করে এই শিক্ষককে। গোঙানি শব্দ শুনে স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তাকে সিঁড়িতেই গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এগিয়ে এলে একই পরিণতি ঘটে মেয়ে প্রার্থী চক্রবর্তীরও। আসামিদের বক্তব্য অনুযায়ী প্রার্থী চক্রবর্তী সহজে মারা যাচ্ছিলেন না। তার মৃত্যু নিশ্চিত করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। এরপরও থামেনি হত্যাকাণ্ড। নিচতলায় থাকা 12 বছরের শিশু প্রিয়মকেও হত্যা করে অভিযুক্তরা। পুলিশের ভাষ্য অনুযায়ী প্রিয়ম আসামিদের চিনত, তাই সে পরিচয় প্রকাশ করে দিতে পারে এ আশঙ্কা থেকেই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থ মামাতো ভাই। ঘটনার আগে থেকেই তারা একসঙ্গে ইয়াবা সেবন করত। গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গেও তাদের পরিচয় ছিল। তারা তাকে স্যার এবং তার স্ত্রীকে কাকি বলে ডাকত। ছোট শিশু প্রিয়মের সঙ্গেও তাদের খেলাধুলার সম্পর্ক ছিল। আলামত লুকিয়ে বাড়ির জিনিসপত্র এলোমেলো করে হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে সাজানোর চেষ্টা করে আসামিরা। মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করারও চেষ্টা করা হয়। পরে বাড়ি থেকে নেওয়া স্বর্ণালংকার মন্দিরের পেছনের একটি পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখা হয়, যা আসামিদের দেখানো মতে উদ্ধার করেছে পুলিশ। আবারও পরিবর্তন আসতে পারে মন্ত্রিসভায়। 6 মাসের মাথায় প্রথম দফায় রদবদলের পর এবার দ্বিতীয় দফায় মন্ত্রিসভা সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের আলোচনা সামনে এসেছে। মন্ত্রীদের পারফরমেন্স বিবেচনা করে এই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত রিপোর্টে। আবারও পরিবর্তন আসতে পারে মন্ত্রিসভায়। 6 মাসের মাথায় প্রথম দফার রদবদলের পর এবার দ্বিতীয় দফায় মন্ত্রিসভা সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের আলোচনা সামনে এসেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনটি জানায়, গেল শুক্রবার রাষ্ট্রপতির শপথের পরপরই 3 জন নতুন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নেন। একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হন। একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর বদল এবং আরেকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। তবে এই রদবদল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত 6 মাসের কর্ম মূল্যায়নের প্রাথমিক ফল হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে কয়েকটি শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বণ্টন ও রাজনৈতিক সমন্বয়ের উদ্যোগ হিসেবে দেখছেন। তবে মন্ত্রিসভায় রদবদল হলেও এর কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে মিতব্যয়ী হয়ে সরকার ও প্রশাসনে ইতিবার্তা দিয়েছেন, কিন্তু একই মন্ত্রণালয়ে মন্ত্রী, একাধিক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকায় কাজের সমন্বয় ও সরকারি খরচ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ও হুমায়ুন কবির দায়িত্বে থাকায় বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তবে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী কোন সূচকে ভালো বা খারাপ করেছেন, মূল্যায়নের মানদণ্ড কি ছিল এবং কার দপ্তর কেন বদলানো হলো, সরকারের পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি। এখন আলোচনার কেন্দ্রবিন্দু পরবর্তী দফা। কৃষি, প্রাণী সম্পদ, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট এবং সড়ক, রেল, নৌ পরিবহনের মতো একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ হতে পারে। ফলে গেল শুক্রবারের পরিবর্তনই শেষ নয়, বরং আরও বড় পুনর্বিন্যাসের প্রস্তুতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এবার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দমনে অভিনব উদ্যোগ নিল সরকার। দেশজুড়ে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অপরাধীকে গ্রেফতার করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিস্তারিত বর্ষা বিশ্বাসের রিপোর্টে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দমনে অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। দেশজুড়ে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অপরাধীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গেল
শনিবার বিকেলে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে। শুধু চাঁদাবাজদের নয়, এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে। সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে বড় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাফিয়া চক্রের সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগাযোগের অভিযোগ রয়েছে। ফলে অনেক সময় বড় অপরাধে পুচকে ক্যাডাররা গ্রেপ্তার হলেও আড়ালে থেকে যায় মূল হোতারা। এবার সেই জায়গাতেই চাপ তৈরি করতে চায় সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। এতে পুলিশের অভিযান আরও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার মাধ্যমে অপরাধী চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই বড় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাফিয়া চক্রের বিরুদ্ধে শুরু হতে পারে বিশেষ অভিযান। বাংলাদেশের আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে এমন উপমায় এখন ঘুরছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা থেকে পদোন্নতি পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ঘিরে। শান্ত মুখের আড়ালে থাকা এই কূটনীতিকের একের পর এক বক্তব্য যেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মঞ্চে নতুন উত্তাপ ছড়াচ্ছে। তার প্রতিটি শব্দ এখন শুধু ঢাকায় নয়, দিল্লির কূটনৈতিক মহলেও নাড়া দিচ্ছে। বাংলাদেশের মানুষ খাটাতে আর ভয় পায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং, সামনে ক্যামেরা, মাইক্রোফোন আর সাংবাদিকদের ভিড়। ভারত প্রসঙ্গে প্রশ্ন উঠতেই হুমায়ুন কবিরের সোজা সাপটা জবাব, গোলামির দিন আর নাই। গোলামি গভর্নমেন্ট, এই গোলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। মাত্র 4টি শব্দ, কিন্তু যেন এর ভেতরেই লুকিয়ে ছিল ভারতের জন্য কঠিন কূটনৈতিক বার্তা। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক থাকবে, তবে সেই সম্পর্ক হবে সমতা, পারস্পরিক সম্মান ও বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে। কিন্তু এখানেই শেষ নয়। 20 আগস্টের পড়ন্ত বিকেলে হুমায়ুন কবিরের আরেকটি বক্তব্য সামনে আসতেই কেঁপে উঠে দিল্লির সিংহাসন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে প্রস্তাবিত মক্কা ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানায় ঢাকা। জাতীয় স্বার্থ এবং পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতির সমীকরণ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়ার বার্তা আসে। এই বার্তা বাস্তব রূপ নিলে ভারতের কৌশলগত হিসাব যে নতুন করে সাজাতে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন আর পূর্বে বাংলাদেশের অবস্থান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকার গুরুত্ব তখন আরও বাড়তে পারে। তবে এটিকে সরাসরি সামরিক স্যান্ডউইচ বলা কতটা বাস্তবসম্মত সেটি নির্ভর করবে চুক্তির প্রকৃত কাঠামো ও পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির উপর। আর এখানেই হুমায়ুন কবিরের গুরুত্ব। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি যেমন কঠিন বার্তা দিচ্ছেন, তেমনি অন্য শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের দরজাও খুলে রাখছেন। অর্থাৎ বার্তাটি যেন একটাই, ঢাকা কারো বিরুদ্ধে নয়, কিন্তু নিজের স্বার্থের প্রশ্নে আর কারো নির্দেশে চলতেও রাজি নয়। তাই প্রশ্ন এখন আরো বড়, হুমায়ুন কবির কি কেবল একজন পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী, নাকি বাংলাদেশের কূটনীতিতে নতুন এক দৃঢ়তার প্রতীক? আর তাই প্রশ্নটা থেকেই যায়, এ কি কেবল একটি কূটনৈতিক বক্তব্য, নাকি সত্যিই বদলে যাচ্ছে ঢাকার পররাষ্ট্রনীতির ভাষা, গোলামির দিন আর নাই? দণ্ডিত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের ক্রমাগত চাপ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত সংবাদকর্মীরা এ নিয়ে প্রশ্ন করেন তাকে। বিস্তারিত রিপোর্টে। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক চলছে টানাপোড়েন। এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভারত বাংলাদেশ সম্পর্ক টেকসই হতে হলে সেটি অবশ্যই পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলেন জয়শঙ্কর। শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের অনুষ্ঠানে জয়শঙ্কর এই মন্তব্য করেন। বলেন, যে কোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি দুই দেশের জন্যই সমানভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে এগোতে পারে না। আমি আশা করি না যে আমার প্রতিবেশীরা শুধু আমার স্বার্থেই কাজ করবে। যেমন আমি তাদের স্বার্থ
স্বার্থকে স্বীকৃতি ও সম্মান জানাতে চাই, তেমনি আমিও আশা করি তারা ভারতের স্বার্থকে সম্মান করবে। যখন উভয় পক্ষ থেকে এটি অবন্য অবস্থানে পৌঁছতে পারে তখনই সম্পর্ক মসৃণভাবে এগিয়ে যায়। পারস্পরিক বা মিউচুয়ালিটি আমাদের সম্পৃক্ততার ভিত্তি। জয়শঙ্করের এই মন্তব্য নেটিজনদের অনেকেই মনে করছেন, তবে কি শেখ হাসিনা ভারতের জন্য বাংলাদেশ থেকে অতিরিক্ত সুবিধা নিতে ট্রাম্প কার্ড? ধর্ষণ মামলায় সাজার রায় শুনে এভাবেই অজ্ঞান হয়ে পড়েন এই আওয়ামী লীগ নেতা। মামলায় মোহাম্মদ কলিমুদ্দিন ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রোববার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর এজলাস থেকে বের হওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন কলিমুদ্দিন। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ কলিমুদ্দিন মেহেরপুরের পিরোজপুর এলাকার মৃত আব্দুল মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার।